নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব একটি চেকবুক কী করে লিখতে হয়। আমাদের অনেকের কাছেই হয়তো চেক বই আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটিএম এর মাধ্যমে বা ব্যাংকে গিয়ে উইথড্রল স্লিপের দ্বারা টাকা তোলে। আর এখন তো এইপিএস এর যুগ, আঙুলের ছাপ দিয়েও অনেকে টাকা তোলে। কিন্তু বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুললে চেক বই ফ্রিতেই দেওয়া হয়, কিন্তু বহু মানুষই সেই চেক বইটা ইউজ করেন না। তো আজকে এই ভিডিওতে দেখে নেব কী করে আপনারা একটি চেক বই ফিল করবেন, বা অন্য কাউকে টাকা পাঠাতে গেলে অনেক সময় তাকে চেক মারফত পেমেন্ট করতে হয়, সেটা কী করে পেমেন্ট করবেন বা অন্য কাউকে চেকের মাধ্যমে টাকা পাঠাবেন সেটাও আমরা দেখে নেব। দেখুন, এখানে প্রথমে একটা কথা বলে দিই। এখানে একদম প্রথমে লেখা আছে, দেখুন, ভ্যালিড ফর 3 months ফ্রম দ্য ডেট অফ ইস্যু। মানে একটা চেক বই বা একটা চেক আপনি যখন কাউকে দেবেন, এখানে যেদিন ডেটটা বসাবেন সেই ডেট থেকে 3 মাস পর্যন্ত এই চেকটার ভ্যালিডিটি থাকবে। অনেকের ভ্রান্ত ধারণা আছে, অনেকে চেক ফিল করে ফেলেন, তারপর যখন দেখেন যে সেই চেকটা সেই দিনের টাকা তোলা হয়নি, অনেকে মনে করেন যে আজকের ডেটের চেক, তো আজকের ডেটে টাকা তোলা হলো না, তাহলে মনে হয় চেকটা নষ্ট হয়ে গেল, তিনি চেকটা নষ্ট করে দেন। কিন্তু সেটা ব্যাপার নয়। আজকে যদি কেউ চেক ইস্যু করেন আপনাকে, আপনি কিন্তু এর পরে 3 মাসের মধ্যে এই টাকাটা তুলতে পারবেন বা চেকটা ভাঙাতে পারবেন। চেক বই নিজের প্রয়োজনে বা কাউকে দেওয়ার জন্য, এই চেকটা দেওয়ার জন্য আর কি, আপনাকে প্রথমে এখানে ডেটটা ফিল করতে হবে। আমি এখানে প্রথমে একটা ডেট বসিয়ে নিচ্ছি। ধরুন আমি এখানে ডেট বসাচ্ছি 01/01/2024, 1/1/2024। আমি এই ডেটটা বসালাম এই কারণে, বোঝানোর সুবিধার জন্য। এর পরের 3 মাস পর্যন্ত এই চেকটা ভ্যালু থাকবে। তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3 মাসের মধ্যে আপনাকে চেকটা ইউজ করতে হবে। 3 মাস পর যদি আপনি ব্যাংকে নিয়ে গিয়ে চেকটা ভাঙাতে যান, তাহলে কিন্তু চেকটার আর কোনো গুরুত্ব থাকবে না, বা ব্যাংক থেকেই বলা হবে এই চেকটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। প্রথমে এখানে আপনাকে ডেটটা বসাতে হবে, আপনি যে দিন চেকটা যাকে দিচ্ছেন বা নিজের প্রয়োজনেও যদি ইউজ করে থাকেন। তারপরে দেখুন এখানে লেখা আছে পে। এবার পে দু রকমের হয়। আপনি যদি আপনার নিজের অ্যাকাউন্ট এবং এই চেকটা আপনি চাইছেন আপনি এই চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলবেন, তাহলে এখানে লিখবেন সেলফ। এখানে আপনার নিজের নাম লেখার দরকার নেই, জাস্ট এখানে সেলফ লিখলেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন আপনি এই চেকটা আপনার কোনো বন্ধুকে বা কোনো মানুষকে দিতে চান, তাহলে এখানে সেলফ লেখার দরকার নেই, আমি এটা কেটে দিচ্ছি। যাকে দিতে চান তার নামটা এখানে লিখবেন। ধরুন আপনি দিতে চাইছেন এমন কোনো মানুষকে, ধরুন আপনি দিতে চাইছেন রামপাল, এরকম কোনো মানুষকে দিতে চাইছেন, ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন, তাহলে লেখাগুলো স্পষ্ট হবে বা বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে তাকে তার নামটা শুধু হবে, এখানে সেলফ লেখাটা হবে না। আমি কিন্তু সেলফটা কেটে দিয়েছি। কোনো মানুষকে দিতে চাইলে তার নামটা এখানে লিখবেন, যদি নিজের ইউজের জন্য হয় তাহলে অবশ্যই সেলফ লিখবেন। তারপর তাকে কত টাকা দিতে চাইছেন সেই টাকার অ্যামাউন্টটা এখানে আপনাকে কথায় লিখতে হবে। কথায় লেখা বলতে, ধরুন আপনি তাকে 1,000 টাকা দিতে চাইছেন বা 10,000 টাকা দিতে চাইছেন, এখানে তখন লিখতে হবে আপনাকে 10,000 টাকা ধরুন দিচ্ছেন, লিখলাম 10,000 অনলি। টোটাল এখানে লেখা হয়ে গেল। এবার তারপর অনেকে এই বাকি জায়গাটার উপর এরকম দাগ কেটে দেন, যাতে না আর পরে কোনো কিছু লেখা যায়, আর নাও কেটে দিতে পারেন, যেহেতু এখানে অনলি লিখে দেওয়া হয়েছে, তারপর আর কোনো কিছু লেখার দরকার নেই। তারপর এখানে সংখ্যাটা লিখতে হবে 10,000 মানে 10,000, 10,000 দিয়ে এরকম করে দেবেন। এটা হলে 10,000 হয়ে গেল। লেখাটা আমার একটু বেঁকে গেল, নর্মালি এটা এরকম হয় 10,000 হলো। এবার এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি চান আপনি রামপালকে ডাইরেক্ট চেকটা দিয়ে দিলেন এবং সে সরাসরি গিয়ে ব্যাংকের ক্যাশ কাউন্টারে যখন দেখাবে, তাকে কিন্তু সরাসরি ক্যাশ দিয়ে দেওয়া হবে। কিন্তু আপনি যদি মনে করেন এই চেকটা একদম রামপালের কাছেই যাক, মানে অ্যাকচুয়ালি এরকমও হয়, আপনি ধরুন কাউকে চেক দিলেন, ধরুন রামপালকেই চেক দিয়েছেন, রামপাল নিজে ব্যাংকে গেল না, সে চেকটা অন্য কাউকে দিল, সে ব্যাংকের ক্যাশিয়ারকে দেখালো, সেখান থেকে সে টাকা পেয়ে গেল, এটা একরকম ব্যাপার হয়। আর আপনি যদি মনে করেন চেকটা রামপালের অ্যাকাউন্টের মাধ্যমে যাক, তাহলে এখানে রামপালের পাশে বা ওপরে আপনি এখানে লিখে দেবেন A/C অনলি, অ্যাকাউন্ট পে অনলি। মানে আপনি যখন রামপালকে চেকটা দেবেন, সে সরাসরি ব্যাংকে গিয়ে কিন্তু টাকাটা ভাঙাতে পারবে না, তাকে এই চেকটার সঙ্গে একটা ডিপোজিট স্লিপে 10,000 টাকা লিখে এই চেকটাকে অ্যাটাচ করে ব্যাংকের ড্রপ বক্সে দিয়ে আসতে হবে। এই চেকের টাকা ক্যাশ হয়ে তার অ্যাকাউন্টে ঢুকবে, সেই অ্যাকাউন্ট থেকে রামপাল, মানে নিজের অ্যাকাউন্ট থেকে রামপাল টাকাটা তুলতে পারবে। রামপাল নামটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য বলছি, কারণ কিছু না একটা নাম ইউজ করতে হবে। এটা হলো টোটাল ব্যাপার। এবার অ্যাকাউন্ট পে আপনি লিখবেন কি লিখবেন না, সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। এবার ব্যাপার ধরুন, এগুলো সাধারণত অফিসিয়ালি ক্ষেত্রে হয়, আপনি কোনো সরকারি কাজ করেছেন, এবার সরকার থেকে বা সরকারি কোনো দপ্তর থেকে আপনাকে চেক দিচ্ছে, এবার আপনি কাজ করেছেন, এবার সরকারের খাতায় তো লেখা হয় এটা অমুক ব্যক্তি করেছে, তখন সেই ব্যক্তির অ্যাকাউন্টেই যে টাকাটা গেছে তার কি প্রুফ আছে, তখন অ্যাকাউন্ট পে দেওয়া হয় সরকারি কাজের ক্ষেত্রে বা অন্য কাজের ক্ষেত্রেও। অ্যাকাউন্ট পে দিলে আপনার অ্যাকাউন্টেই যে টাকাটা এসছে সেটা প্রুফ হয়ে যায়। আর তারপর এই নিচের দিকে প্লিজ সাইন অ্যাবাভ, এখানে আপনার একটা সই করতে হবে, ব্যাস এ পাতার কাজ শেষ। এরপর এই চেকের যে পেছন দিক, এখানে আপনার একটা সই আর একটা সই, সেম সই সামনের দিকে যেমন করলেন ঠিক সেরকমই আর একটা সই ওপরে, একটা সই নিচে, এইভাবে করতে হবে। তারপর আপনাকে এই চেকটা কেটে যাকে দেওয়ার দরকার তাকে
দিয়ে দিতে হবে। আর চেকের রেকর্ড রাখার জন্য এখানে যে রেকর্ড স্লিপ আছে, এখানে কত নম্বর চেক দিচ্ছেন, কাকে দিচ্ছেন, কত টাকা চেক দিচ্ছেন, এখানে কিন্তু পরপর আপনাকে রেকর্ড রাখতে হবে। তার মানে আপনার মনে থাকবে আর কি আপনি কোন চেক কাকে দিয়েছেন। এটা আপনার মনে রাখার সুবিধার জন্য আর কি, আপনি এটা নাও লিখতে পারেন। এটা আপনাদের বন্ধন ব্যাংকের চেক দেখালাম, অন্যান্য ব্যাংকের চেকেও কিন্তু সেম সিস্টেম। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আপনারা একটি চেক বই কী করে ফিল করবেন। এই ব্যাপারটি অনেকেই জানতেন, আবার অনেকে জানতেন না। যারা জানতেন না তাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দিলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।